কিশোরী আর বিভূতির সাথে আজ আপনারা ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক ভয়ানক হাড় হিম করা অভিজ্ঞতার কাহিনী। তারানাথ তান্ত্রিকের কাছে আসা রমাকান্ত জানায় যে তাদেরকে না ঝাউ বাংলোর মধ্যে নাকি অতিলৌকিক ও শুভ কিছু একটা রয়েছে, যার কারণে তারা সেই বাংলোর মধ্যে সঠিকভাবে বসবাস করতে পারছে না। তাদের জীবন নাকি প্রায় বিপন্ন হতে চলেছে। তারানাথ তান্ত্রিক কিভাবে তাদের রক্ষা করবে, কি সেই উপায়? ঝাউ বাংলোর মধ্যে কোন অপশক্তি দীর্ঘদিন ধরে কালের পর কাল যাবৎ রয়েছে? নমস্কার বন্ধুরা, রাতের ঘনঘটায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন ঝাউ বাংলোর আতঙ্ক, এই গল্পটি। আচ্ছা, এটা কি ভুল করে কিন্তু টেনিদা ভাববেন না, হ্যাঁ? আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন ইনক্লাব স্টুডিওস। আবহের দায়িত্বে ছিল ডি টিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বং স্টোরি হাব। শুরু হচ্ছে সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ঝাউ বাংলোর আতঙ্ক। আজকে অন্তিম পর্ব। মধুবনী, তুমি যাও, চক্রবর্তী মশাইয়ের জন্য কিছু খাবার প্রস্তুত করো তো। অনেকটা সময় হলো তিনি কিছুটি মুখে তোলেননি। নিশ্চয়ই তার বড় ক্ষুধা লেগেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এক্ষুনি গরম গরম ঘিয়ে ভাজা লুচি আর আলুর তরকারি করে নিয়ে আসছি। ততক্ষণ তুমি বরং ঠাকুরমশাইকে নিয়ে আমাদের কল ঘরের দিকে যাও। ঠাকুরমশাই, আপনি একটু চোখে মুখে জল দিয়ে পরিষ্কার হয়ে নিন। আর মাত্র কিছুটা সময়ই আছে আমাদের হাতে বাইরের যাবতীয় কাজকর্ম মেটানোর জন্য। তারপরেই কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে, না হলে সর্বনাশ ঘটে যাবে। এই কথা বলে মধুবনী সেই স্থান ছেড়ে অন্যত্র চলেই যাচ্ছিল, কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, দাঁড়াও মধুবনী, আমার একেবারেই ক্ষুধা কিংবা তৃষ্ণা দুটোর কোনোটাই পাইনি। আমাকে নিয়ে অযথা অত চিন্তায় পড়ো না। পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করার পূর্বেই আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে, তা আগে করা ভীষণ দরকার। এই কথা বলে আমি আমার কাঁধে লাল শালুর ঝোলার মধ্যে থেকে বের করে আনলাম 4টি বেশ বড় বড় ধাতব কবচ। সেই কবচগুলি লাল সুতোর মধ্যে বেঁধে আমি তাদের হাতে তা তুলে দিয়ে বললাম, এগুলো মোটেও কোনো সাধারণ কবচ নয়। এগুলো হলো এক একটি অত্যন্ত শক্তিশালী দৈব ক্ষমতা সম্পন্ন রক্ষা কবচ। এই কবচগুলি তোমরা অর্থাৎ পুরুষেরা ডান হাতে এবং নারীরা বাম হাতের বাজুতে শক্ত করে বাঁধো। এই রক্ষা কবচ যে কোনো অপশক্তির হাত থেকে তোমাদের রক্ষা করবে। সুতরাং কখনোই কোনো অবস্থাতেই এই রক্ষা কবচ তোমরা খুলবে না, যতক্ষণ না সমস্যার কোনো একটা সমাধান হয়। আমার দেওয়া রক্ষা কবচগুলো অত্যন্ত ভক্তির সাথে গ্রহণ করে তা মাথায় ঠেকিয়ে রমাকান্ত, মধুবনী এবং রমাকান্তের পিতা মাতা তারা প্রত্যেকেই আমার নির্দেশ অনুযায়ী নিজ নিজ হাতে শক্ত করে বেঁধে তা দেহে ধারণ করল। এইভাবেই বেশ অনেকটা সময় অতিবাহিত হলো। সময়ের নিজস্ব গতিতে আমরা প্রত্যেকে একটি বিশাল বড় হল ঘরের মধ্যে উপস্থিত ছিলাম। সেই ঘরের যাবতীয় দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমি লক্ষ্য করছিলাম যে পরিবারের প্রত্যেকেই যেন একটু একটু করে অপরিসীম আতঙ্ক গ্রাস করছিল। তাদের হৃদয়ের মধ্যে খুব সূক্ষ্মভাবে বুঝি বিস্তার লাভ করছিল একটা শিহরণ জাগানো ভয়। রাতের সামান্য আহার করে সবে মাত্র উঠে দাঁড়াতেই বাইরে থেকে একটা বিজাতীয় আওয়াজ ভেসে এলো। না, এই আওয়াজ নয়, বুঝি চিৎকার। তবে এরকম তীক্ষ্ণ কর্কশ চিৎকার যে কার হতে পারে তা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। কক্ষের মধ্যে থাকা প্রতিটি জানালা এবং দরজা অপর প্রান্তে ততক্ষণে দুমদুম করে আওয়াজ হতে শুরু হয়ে গিয়েছে। বুঝতে পারলাম বাইরে ভীষণ ঝড় উঠেছে।
আর সেই ঝোড়ো বাতাসের দাপটে বারবার জানালার পাল্লা আছড়ে পড়ছে। সেই বিজাতীয় শব্দ শুনে হন্তদন্ত হয়ে আমি কক্ষের দরজা খুলে বাইরে বেরুতেই যাব, ঠিক এমন সময় রমাকান্ত দৌড়ে এসে এক প্রকার কাঁদো কাঁদো ভাবে আমায় বললে, এই আপনি কি করছেন চক্রবর্তী মশাই? আপনি এমন গভীর রাতে কক্ষের বাইরে বের হতে যাচ্ছেন? বাইরে যে চিৎকার আপনি শুনতে পেয়েছেন সেটা ওই অদ্ভুত দর্শন জীবটার। আপনি দয়া করে বাইরে বের হবেন না, তাহলে যে কোনো সময় যা কিছু ভালো মন্দ বিপদ ঘটে যেতে পারে ঠাকুরমশাই। রমাকান্ত, মূর্খের মতন কথা বলো না। আমাকে বাইরে যেতেই হবে। বাইরে না গেলে, সে অপশক্তির মুখোমুখি না হলে আমি বুঝবো কি করে যে সে আসলে কে? আর যদি সঠিকভাবে তা বুঝতেই না পারি, তাহলে তাকে ধ্বংস করার উপায়ও তো আমি খুঁজে বের করতে পারবো না কিছুতেই। তুমি ভুলে যেও না আমি এখানে কি কাজ করতে এসেছি। সুতরাং আমাকে আমার কাজটা করতে দাও। কিন্তু ঠাকুরমশাই, আপনার যদি কোনো ক্ষতি করে দেয় ওই প্রাণীটা, ও যে বড় সাংঘাতিক, বড় বিপজ্জনক। আমি নিজের চোখে দেখেছি, তাই এ কথা জোর গলায় বলতে পারি যে সে একেবারেই জীবন্ত কোনো প্রাণী নয়। আমাকে নিয়ে তুমি একদমই ভেবো না মধুবনী। আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এর পূর্বেও বিভিন্ন জায়গায় বহুবার গিয়ে আমি একাধিক বিভীষিকার মুখোমুখি হয়েছি। তবে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, বা বলতে পারো আদেশ রয়েছে। আমি বেরিয়ে যাবার পরেই তোমরা এই কক্ষের দরজা পুনরায় বন্ধ করে দেবে, এবং যতক্ষণ না আমি বাইরে থেকে বলছি ততক্ষণ এই দরজা খুলবে না, নিজেদের সুরক্ষার কথা ভেবে। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই কিশোরী টান টান উত্তেজনার সাথে ব্যাকুল হয়ে বলল, এই তো গল্প একেবারে জমে উঠেছে। তা ঠাকুরমশাই, সেই গভীর রাতে ঝাও বাংলোর ওই কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আপনি ঠিক কী দেখলেন? যা দেখেছিলাম তা মোটেও দেখবার মতন সাধারণ তুচ্ছ কোনো বিষয় ছিল না একেবারে। সেই রাতে আমি যে ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছিলাম, তাতে আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, সেই আমার পর্যন্ত বুকের রক্ত বুঝে ছলকে উঠছিল। আমি শতভাগ নিশ্চয়তার সাথে জোর গলায় কথা বলতে পারি যে সেই রাতে ওই ঝাও বাংলোর মধ্যে যদি আমার জায়গায় অন্য কোনো সাধারণ মানুষ থাকতো, তাহলে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো, অথবা হৃদযন্ত্র বিফল হয়ে যেত তার চিরতরের জন্য। কক্ষের বাইরে বেরিয়ে এসে আমি ঝাও বাংলোর দোতলা বরাবর হাঁটছিলাম। গোটা বাংলোটা ততক্ষণে পুরোপুরি ডুবে গিয়েছে এক ধূসর কালো অতল অন্ধকারের সাগরে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘের অন্তরালে এক ফালি কাস্তের পাঁকা ফলার মতন চাঁদ উঠেছে। সেই মেঘে ঢাকা চাঁদের অল্প জ্যোৎস্না নেমে এসেছে ধরিত্রীর বুকে। ঝাও বাংলোর বিশাল দোতলার ঝোলা বারান্দাটি সম্পূর্ণ আধো আলো অন্ধকারের মায়া জালে আবদ্ধ। দোতলার বারান্দা ধরে কিছুটা হেঁটে আসার পর আমি বুঝতে পারলাম, এখানে আসার পর বাতাসের মধ্যে যে বিশ্রী কটু গন্ধটা আমার নাকে এসেছিল, তা এখানেই যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। সনসন করে ঝোড়ো বাতাস বারবার কোনো অশুভ অশনি সংকেত পাক খাচ্ছে ঝাও বাংলোর নিকটবর্তী অঞ্চলে। বাংলোর বাইরে থাকা বিভিন্ন গাছপালার ডালগুলি মড়মড় শব্দ করে দুলতে আরম্ভ করেছে। সব মিলিয়ে সে একরকম চরম ভয়ের পরিবেশ। আমার কানে এলো ওপরে ছাদের মধ্যে কিছু একটা হচ্ছে। ক্রমাগত ধূপ ধূপ করে কিসের যেন একটা আওয়াজ নেমে আসছে নিচে। সমগ্র প্রকৃতি পুরোপুরি নীরবতায় পরিপূর্ণ। চারপাশ এতটাই নিঝুম হয়ে উঠেছে যে কোথাও যদি সামান্য একটা সূঁচ পড়ে, তাহলে সেই আওয়াজও বুঝি ঝনঝন হয়ে উঠবে। দোতলার মধ্যে চুপচাপ দাঁড়িয়ে খানিকটা সময় অপেক্ষা করার পর আমার কান সজাগ হয়ে উঠলে আমি বুঝতে পারলাম কেউ যেন ছাদের মধ্যে হাঁটাহাঁটি করছে। তবে সে কোনো ভারী দেহের প্রাণী, যার কারণে প্রতি পদক্ষেপের সাথে সাথে একরকম ধূপধূপ আওয়াজের সৃষ্টি হচ্ছে বারবার নির্দিষ্ট কিছুটা সময়ের ব্যবধানে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে একটিবার চিলেকোঠার সিঁড়ি দিয়ে 3 তলার ছাদে উঠতে হবে।
আমার মন বলছে যে ওখানে গেলেই আমি দেখা পাবো তার, যার জন্য আমাকে বহু দূর থেকে ছুটে আসতে হয়েছে, যাকে ঘিরে বিস্তার লাভ করেছে এক রহস্য, এত ভয়, এত আতঙ্ক। ছাদে উঠে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? দোতলার চিলে কোঠার সিঁড়ি বেয়ে ছাউবাংলোর ছাদে এসে দাঁড়াতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল নিচের দিকে। আমার মনে হলো আমি যেন ছাদে নয় বুঝি বরফের চাঙড়ের ওপর পা দিয়ে সেই ছাদের মেঝে এতটাই তীব্র শীতল। বিশাল ঝাউবাংলোর ছাদের ওপর চাঁদের রূপালী মৃদু যোচনা গলন্ত মোমের মতো নেমে এসেছে তীর্যকভাবে। সেই চাঁদনি আলো যেন আলপনা কেটেছে সমগ্র ছাদের মেঝে জুড়ে। আমার হৃদয়ের মধ্যে এক তীব্র বিপদ ঘণ্টা বেজে উঠল বেশ জোরালোভাবে। তোমরা তো জানোই যে আমি যে কোনো বিপদের আগাম পূর্বাভাস পাই, তাই খুব সহজেই বুঝতে পারলাম যে শীঘ্রই কোনো একটা ভয়ানক বিপদ ঘটতে চলেছে। ঝাউবাংলোর ছাদের একেবারে পশ্চিম লাগোয়া কার্নিশের ধারে এক কালো কুচকুচে বিশাল দেহী অবয়ব আমার নজরে পড়ল। দীর্ঘক্ষণ আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকার কারণে আমার চোখ ততক্ষণে পুরোপুরি সয়ে গিয়েছে। তাতেই আমি দেখলাম ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী বড় অবয়ব, যার সমগ্র শরীর কালো কুচকুচে বড় বড় লোমে ঢাকা। দুই চোখের মধ্যে যেন নরকের আগুন বিদ্যমান। কালচে চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে টকটকে লাল আলোর উজ্জ্বল আভা। চাঁদের আলোয় চকচক করছে তার তীক্ষ্ণ ধারালো একাধিক দন্তরাশি। তার দুই বাহুর মধ্যে উপস্থিত বিশাল বড় বড় ধারালো বাজ পাখির নখের মতন কালচে বাঁকা নখগুলো, তা দেখলে সীমাহীন ভয়ে যেন পায়ের তলার মাটি কেঁপে ওঠে। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে। আমি বিলক্ষণ বুঝতে পেরেছি যে এই অশুভ শক্তি আসলে কি। আমাকে দেখে সেই দানব এবার গগন বিতারে হুঙ্কার ছেড়ে ঊর্ধ্বশ্বাসে ধেয়ে এলো আমার দিকে, আমার প্রাণ হরণের উদ্দেশ্যে। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আবার সেই শুরু হলো এক মহা সংগ্রাম, শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। আমি দুই চোখ বন্ধ করে বিড়বিড় করে এক গূঢ় মন্ত্র পাঠ করলাম। মন্ত্রপাঠের সাথে সাথেই আমার দেহের উপরিভাগে একটা অদ্ভুত নীলাভ আলোর জ্যোতি ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমার দেহের বাইরের অংশে এক সুরক্ষা বলয়ের সৃষ্টি হয়েছে। এই দানব দৌড়ে এসে আমার কাছাকাছি উপস্থিত হতেই বিকট শব্দ করে ছিটকে পড়ল কয়েক হাত তফাতে। এইভাবে বেশ কয়েকবার আমার ক্ষতি করার চেষ্টা করার পরও সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে সে ছাদ থেকে লাফিয়ে উঁচু গাছের ডাল ধরে কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটল, কারণ আমি আমার মনের মধ্যে চলতে থাকা বেশ অনেকগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গিয়েছিলাম। প্রথমত আমি বুঝতে পেরেছিলাম এই অশুভ শক্তি আসলে কে, এবং খুব ভালোভাবে জানতাম তাকে ধ্বংসের উপায়। যে গুরুতর সমস্যার মধ্যে রমাকান্ত এবং তার পরিবার পড়েছে, সেই সমস্যা থেকে তাদের উদ্ধার করার একটা আশার আলো আমি দেখলাম। রমাকান্ত, মধুবনী দরজা খোলো, আর কোনো ভয় নেই, সকল বিপদ আপাতত কেটে গিয়েছে। ছাদ থেকে নেমে এসে দোতলার সেই কক্ষের বন্ধ দরজার কড়া নেড়ে কথাগুলো পড়লাম আমি। তৎক্ষণাৎ সে কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রমাকান্ত এবং মধুবনী। আমি দেখলাম তাদের চোখ মুখ জুড়ে হাজারটা প্রশ্ন যেন একসাথে উঁকি মারছে। থমথমে গলায় রমাকান্ত জিজ্ঞাসা করল, চক্রবর্তী মশাই, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো অসুবিধা হয়নি তো? ওহ, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক রয়েছেন দেখে আমি যে কি ভীষণ স্বস্তি পাচ্ছি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার যদি কিছু একটা ভালো মন্দ ঘটে যেত তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। আহা রমাকান্ত, তুমি আমাকে নিয়ে এত উতলা হয়ে পড়ো না।
আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক রয়েছি। আমি তো বলেইছিলাম পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার ওপরে, আমার কোনো ক্ষতি হবে না। চলো বাকি কথা না হয় ভেতরে গিয়ে বলছি। আমার কথা শুনে তারা এবার প্রত্যেকেই ঢুকে এলো কক্ষের ভিতর। আমি সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আরামকে দাঁড়ার ওপর বসতেই মধুবনী গ্লাসে জল ঢেলে তা বাড়িয়ে দিল আমার দিকে। আমি বেশ অনেকটা জল খেয়ে তাদের দিকে তাকালাম। দেখলাম রমাকান্ত, মধুবনী এবং তাদের পিতামাতা এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের প্রত্যেকের চোখের চাউনির মধ্যে মিশেছিল ভয়, আতঙ্ক এবং এবং সমপরিমাণ কৌতূহল। চক্রবর্তী মশাই, আপনি কি তার দেখা পেলেন? পেয়েছি রমাকান্ত। এই এই বাংলোর ছাদে সে দাঁড়ো উপস্থিত ছিল। আমি তার মুখোমুখি হয়েছিলাম এবং এটাও বুঝতে পেরেছি যে এই অশুভ শক্তি আসলে ঠিক কী। বলুন 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 চক্রবর্তী মশাই, দয়া করে চুপ করে থাকবেন না, আপনি বলুন ওই অপশক্তি আসলে কি? তোমরা প্রত্যেকে নিজেদের মন শক্ত করো। বিপদের সময় একেবারেই ঘাবড়ে যেতে নেই কিংবা দুর্বল হয়ে পড়তে নেই। বিপদ মোকাবিলা করার সাহস মনের মধ্যে অবশিষ্ট রাখো, তা সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যেতে দিও না মোটেই। মা তারার উপর ভরসা রাখো, ঈশ্বরের থেকে আস্থা হারিও না। তিনি মঙ্গলময়, তিনি তোমাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই ঝাও বাংলোর মধ্যে দীর্ঘদিন ধরে, বা বলা ভালো কালের পর কাল ধরে কোনো অপশক্তি বাসা বেঁধে রয়েছে। সে আদতে এক নরকের পিশাচ। প্রতিদিন সন্ধ্যার অন্ধকার গভীর হলে তার আগমন ঘটে। ঝাও বাংলোর মধ্যে বসবাসকারী পিশাচ অত্যন্ত সাংঘাতিক। তুমি একেবারে সঠিক সময়ে আমার কাছে গিয়েছো রমাকান্ত, তা না হলে সত্যি প্রাণঘাতী কোনো বিপদ ঘটে যেতে পারত। ঠাকুর মশাই, আপনি এসব কি বলছেন? এই ঝাউ বাংলোর মধ্যে এক নরকের পিশাচ বসবাস করছে? হায় ভগবান, এ আমরা কোথায় এসে বসবাস করছি? এ যে সাক্ষাৎ মৃত্যুপুরী। হ্যাঁ মধুবনী, আমি যা বলছি তা সম্পূর্ণ সজ্ঞানে বলছি এবং নিজের চোখে গোটা জিনিসটা প্রত্যক্ষ করার পরেই শতভাগ নিশ্চিত হয়ে সংশয় মুক্তভাবে আমি বলছি যে তোমাদের এই ঝাও বাংলোর মধ্যে যে অপশক্তি রয়েছে সে আদতে মর্ত লোকের পাতালের অতল অন্ধকারে সাক্ষাৎ নরকের বসবাসকারী এক ভয়াবহ পিশাচ। রমাকান্ত বেশ কিছুটা জল খেয়ে জল বেয়ে গড়িয়ে আসা সরু জলের রেখা কম্পমান হতে মুছে পড়ল। কিন্তু চক্রবর্তী মশাই, এই পিশাচের আগমন ঘটল কিভাবে? দেখো রমাকান্ত, এ কথা আমি তোমাকে বলতে পারবো না, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছেও অজানা। তবে আশা করি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে একটু জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাই কাল সকালের আলো ফুটলেই আমি একবার বাইরে বের হব। এখানকার মানুষজনের সাথে আমার কথা বলতে হবে। আশা করছি তারা এই বিষয়ে অনেক কিছু জানলেও জানতে পারে। ভুল, সবটা আমাদেরই ভুল। ভুল, এই ঝাউ বাংলো কেনার আগে আমাদের একবার এই বাংলো বাড়ির সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, কিংবা আমাদের বোঝা উচিত ছিল যে এত বড় একটা বিশাল সম্পত্তির কখনো অত অল্প দাম হতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা গোলমেলে ব্যাপার রয়েছে, কিন্তু আমরা এতটাই মূর্খ যে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা না করে, খতিয়ে না দেখেই দুম করে বাংলো বাড়িটা কিনে ফেলি। যার কাছ থেকে এই বাড়ি কিনেছিলাম তার সাথে যে কথা বলবো সেই উপায়ও তো নেই। তিনি আমাদের বাংলো বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় যেন বাইরে চলে গিয়েছেন। হ্যাঁ রমাকান্ত, তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি এটুকু বলতে পারি যে সত্যি তোমরা একটু বোকামির মতোই কাজ করে ফেলেছ। কোনো একটা জিনিস কেনার আগে তোমরা সেই জিনিসটার সম্বন্ধে একটু জিজ্ঞাসাবাদ করবে না, এটা একেবারেই বোকামির পরিচয়, যার মাসুল তোমাদের আজ এইভাবে গুনতে হচ্ছে। তোমরা সকলে এবার শুয়ে পড়ো, রাত্রি অনেক গভীর হয়েছে, চিন্তার বিশেষ কারণ নেই। আমি যখন একবার এই স্থানে এসে উপস্থিত হয়েছি তখন এই পিশাচের নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করে যাব। তোমরা প্রত্যেকে একটু বিশ্রাম নাও, তোমাদের বিশ্রামের বড় প্রয়োজন। ঠাকুরমশাই গল্প বলা থামিয়ে পাশিং শোয়ের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার দুই ঠোঁটের ফাঁকে রেখে
ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন। বাইরের অশান্ত তিমিরাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির মাত্রা সামান্য কিছুটা কমলেও ঝোড়ো হাওয়া একেবারেই নাজেহাল করে তুলেছে চারপাশের প্রকৃতিকে। উঁচু উঁচু নারকেল আর সুপারি গাছের মাথাগুলো মদ্যপ ব্যক্তির মতো এলোপাথারিভাবে মাথা দোলাতে ব্যস্ত, যেন এক্ষুনি তারা ভেঙে পড়বে নিচে। চারিদিকের পথঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলমগ্ন হয়ে উঠেছে। ঠাকুরমশাই হাঁ করে সিগারেটের ধোঁয়ার গোল গোল রিং ছাড়লেন। তারপরে রীতিমতো আবার নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। পরের দিন সকাল হলে আমি ওখানের উপস্থিত মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে ওই ঝাউ বাংলোর যে প্রধান মালিক ছিল তার নাম রজতব তালুকদার। এই রজতব তালুকদার লোকটি নাকি খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। সে ছিল অতি চালাক এবং অসৎ প্রকৃতির লোক। এই রজতব তালুকদার অনেক মন্ত্র এবং গুপ্তবিদ্যা নিয়ে রীতিমতো চর্চা করতে। ঝাউ বাংলোর ভিতর থেকে মাঝে মধ্যেই গভীর রাতে শোনা যেত তার ওই উপাচার ক্রিয়া মন্ত্র পাঠ। এক অমাবস্যার রাতে এই ভেবেই সে নিজের গুপ্তবিদ্যার মাধ্যমে পাতালের অতল অন্ধকার থেকে তুলে আনে নরকের এক সাংঘাতিক মাংসাশী পিশাচকে। তার মূল উদ্দেশ্য ছিল পিশাচকে বশীভূত করে নিজের নানান স্বার্থ চরিতার্থ করা। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার এই মতলবী কাল হয়ে নেমে আসবে জীবনে। নরক থেকে পিশাচ উঠে এলেও তাকে আর বশীভূত করতে পারে না রজতাভ তালুকদার। এই পিশাচ তার প্রাণ নেয়। রজতাভ তালুকদার রক্তাক্ত আধ খাওয়া মৃতদেহটা পাওয়া যায় এই বাংলোর ঠিক বাইরের অংশে। এই হলো পিশাচ সৃষ্টির আদি কথা। এরপর থেকে সেই পিশাচ আর নরকে ফিরে যায়নি। সে বরাবরের মতন থেকে গিয়েছে এই ঝাউ বাংলোর ভিতরে। যেহেতু যে কোনো অপশক্তি দিনের বেলায় প্রকট হতে পারে না, তাই প্রতিদিন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর তার আগমন ঘটে এবং সে বিচরণ করে এই বিশাল বড় বাংলো বাড়ির অন্দর মহলে। এইসব ঘটনা শোনার পর রমাকান্ত বলল, চক্রবর্তী মশাই, এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন? বলো রমাকান্ত, কী প্রশ্ন আছে তোমার? আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই পিশাচ কেবলমাত্র ঝাউ বাংলোর মধ্যেই রয়েছে কেন। ঝাউ বাংলোর বাইরে বেরিয়ে সে কোনো মানুষের শিকার কিংবা অনিষ্ট সাধন করতে চায় না, কী কারণে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো রমাকান্ত। সত্যিই এটা ভাবার মতন বিষয়। তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি কারোর কাছ থেকেই পাইনি। অনুমানের ভিত্তিতে বলতে পারি এই ঝাউ বাংলোর যে মালিক ছিল, অর্থাৎ এই রজতাভ তালুকদার, সে হয়তো এমন কোনো প্রক্রিয়া করেছিল যার কারণে পিশাচের এই বাংলো বাড়ির চৌহদ্দির বাইরে যাওয়ার ক্ষমতা নেই। আবার এমনটাও হতে পারে যে এই পিশাচ হয়তো নিজেকে প্রকাশ করতে চায় না সকলের কাছে, তাই জন্যই সেই ঝাউ বাংলোর মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে এবং যারা বা যে সকল ব্যক্তি এই সমস্ত কিছু না জেনে এখানে প্রবেশ করে তাদেরকেই হত্যা করে নিজের ক্ষুধা নিবারণ করে। তবে দ্বিতীয় সম্ভাবনার থেকে প্রথম সম্ভাবনাটি বেশি। এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? এই পিশাচ ধ্বংসের কি কোনো উপায় নেই? পিশাচকে ধ্বংস করা যাবে না রমাকান্ত, তাকে পুনরায় নরকের মধ্যে পাঠাতে হবে এবং একবার সে নরকে প্রবেশ করলে আর কখনো কোনোদিনও উঠে আসতে পারবে না। কাল আমি এই ঝাউ বাংলোর মধ্যে এক বিশেষ তন্ত্রক্রিয়া করব, ঠিক যেরকম প্রক্রিয়ায় রজতাভ পাতাল থেকে পিশাচকে ডেকে এনেছিল, ঠিক সেরকমভাবে আমি তার বিপরীত এক প্রক্রিয়া করে এই পিশাচকে পুনরায় প্রবেশ করাবো পাতালের অতলে। তো এই কার্যের জন্য আমার বেশ কিছু সামগ্রীর প্রয়োজন হবে। আমি সেই সমস্ত কিছু একটি কাগজের মধ্যে লিখে দিচ্ছি, তুমি কাল সকালে সমস্ত কিছু স্থানীয় বাজার থেকে কিনে এনো। আর যে সমস্ত জিনিস তোমরা বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না, সেই সমস্ত কিছু আমি জোগাড় করব। আগামীকাল সেই সন্ধ্যার অন্ধকার নামার পর শুরু হবে সেই মহাযজ্ঞ। আমি এবার একটি কাগজের মধ্যে লিখে দিলাম যে সমস্ত কিছু জিনিস তাদের স্থানীয় বাজার থেকে কিনে আনতে হবে। এই যেমন ধরো মধু, ঘি, আতপ চাল, 5 রকমের ফুল, ফল, বেলপাতা, পাটকাঠি, যজ্ঞের শুকনো কাঠ, গুঁড়ো সিঁদুর,
শ্বেত সরিষা, কৃষ্ণ তিল ইত্যাদি ইত্যাদি। আর যে সমস্ত কিছু জিনিস তারা বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না, যেমন শ্মশানের দক্ষিণ লাগোয়া ওই ঝুড়ো মাটি, প্রতিষ্ঠিত কোনো পুকুরের 1 ঘটি জল, 7 দিন পূর্বে বাছুর হয়েছে এমন কোনো গোমাতার 1 ঘটি দুধ, কাকের বাসার মধ্যে পড়ে থাকা একটি পালক, এই সমস্ত বিশেষ জিনিস সংগ্রহের দায়িত্ব আমি নিলাম। পরের দিন সন্ধ্যার অন্ধকার ঘনালে ঝাও বাংলোর অন্দরমহলে শুরু হলো সেই মহাযজ্ঞ। আমি নিজের সম্মুখভাগে একটি যজ্ঞ বেদী প্রস্তুত করলাম এবং সেই যজ্ঞ বেদীর থেকে কিছুটা তফাতে 2টি আসন পাতা হলো। সেই আসনের মধ্যে বসলো রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনী। আমি তাদের উভয়ের উদ্দেশ্যে বললাম, রমাকান্ত এবং মধুবনী, তোমাদের দুজনকেই বলছি, তোমরা কখনোই আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আসন পরিত্যাগ করে উঠবে না। তাতে তোমরা যা কিছুই দেখো না কেন, কিংবা যা কিছুই ঘটে যাক না কেন, এই পৃথিবী যদি তোলপাড়ও হয়ে যায় তাহলেও কখনোই না, কোনো অবস্থাতেই তোমরা নিজে থেকে কোনো কিছুর সিদ্ধান্ত নেবে না। এই যজ্ঞ মোটেও কোনো সাধারণ যজ্ঞ নয়। আমার কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেল দম্পতি যুগল। যদিও ঘাবড়ে যাওয়াটাই ছিল খুবই স্বাভাবিক এক বিষয়, কারণ সাধারণ সংসারী গৃহস্থ মানুষেরা এরকম ভয়ানক অতিলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি সচরাচর হয় না। হাত জোর করে রমাকান্ত বলল, আপনি আমাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না ঠাকুর, কারণ আপনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আপনি যতক্ষণ না বলছেন ততক্ষণ আমরা এই আসন ছেড়ে কোথাও উঠব না। বেশ, আমি তাহলে এবার যজ্ঞে বসছি। তোমরা তোমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করো, তার কাছে প্রার্থনা করো যাতে এই যজ্ঞ সফল হয় এবং তোমরা যাবতীয় বিপদের হাত থেকে পরিত্রাণ পাও। এই কথা বলে এবার গুঁড়ো সিঁদুর দিয়ে ঝাও বাংলোর অন্দরমহলের মেঝেতে অঙ্কন করলাম এক বিশেষ চিত্র। প্রথমে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করে সেই বৃত্তের ঠিক বাইরে একটি ত্রিভুজ আঁকলাম এবং সেই ত্রিভুজের বাইরে একটি চতুর্ভুজ। চতুর্ভুজের 4 বাহুর প্রতি কোণে রাখলাম 4টি জ্বলন্ত মৃৎ প্রদীপ। গোলাকার বৃত্তের মাঝখানে একটি একটি করে সুনির্দিষ্ট পদ্ধতিতে যজ্ঞের কাঠ সাজালাম। বেশ কিছুটা আতপ চালের মধ্যে ঘি মিশিয়ে বিড়বিড় করে এক মন্ত্র পাঠ করতে করতে তা ছিটিয়ে দিলাম চারিদিকে। শ্বেত সরিষা দিয়ে আমি সমগ্র জায়গাটা বন্ধন করলাম। ধূপ ও ধুনোর পবিত্র গন্ধে মনমোহিত হয়ে আমি উঠলাম। আমি আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে নত জানু হয়ে প্রণাম জানিয়ে যজ্ঞের কাঠ আগুনে ধরালাম। অগ্নিদেবতার উদ্দেশ্যে শুরু হলো বিধি মেনে পুজো সন্ধ্যা। অগ্নিদেবতার উদ্দেশ্যে শুরু হলো বিধি মেনে পূজা। সন্ধ্যা পেরিয়ে রাত আরো গভীর থেকে গভীরতর হলো। ধূসর কালো নিচ্ছিদ্র অন্ধকার যেন নাগপাশের মতো একেবারে জড়িয়ে ধরল ঝাও বাংলোর চারিপাশ। এই জমাট বাঁধা কালো কুৎসিত অন্ধকারের প্রাচীর ভেদ করে কিছুই দেখা যায় না। বাইরের জগতের কোনো আওয়াজ ঝাও বাংলোর ভেতর প্রবেশ করে না। মনে হয় যেন এই গোটা বিশাল বড় বাংলো বুঝি বাইরের ইহজগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একের পর এক বিল্লপত্র ঘি পাত্রে ডুবিয়ে আমি উচ্চকণ্ঠে বিশুদ্ধ দেবনগরী ভাষায় মন্ত্র পড়তে লাগলাম। আহুতি দিতে লাগলাম জ্বলন্ত আগুনের মাঝে। আগুনের মধ্যে ঘি দেওয়া মাত্রই সেই লকলকে আগুনের শিখা আরও কয়েকবার বৃদ্ধি পেল। এইভাবে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর রাতের এক বিশেষ প্রহরে বিধ্বংসী ঝড় উঠল। আমি তোমাদের ভাষায় বলে সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারবো না যে সেই ঝড় ঠিক কতটা সাংঘাতিক ছিল। মনে হলো ওই ঝাও বাংলো হুড়মুড় করে ভেঙে পড়বে মাথার উপর। পায়ের তলার মাটি থরথর করে কাঁপতে লাগলো। বিশাল বড় বড় আম, জাম, সেগুন, সোনাঝুরি গাছের তল মর্মর শব্দে তুলে উঠল। ঝাউ গাছের ডালপালা ভেঙে তা উড়ে গেল অশনি বাতাসের সাথে। বাইরে কোথাও থেকে শত শত কাক একসাথে সমবেতভাবে ডেকে উঠল। দূরের খাল পাড় থেকে ভেসে এলো একদল
সাবধ প্রাণীর রক্তলোলুপ ওঙ্কার ধ্বনি। আমি বুঝতে পারলাম অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে। আমি চোখের ইশারায় রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনীকে বললাম তারা যেন ভয় না পায়, মনকে শক্ত করে স্থির হয়ে বসে থাকে যেন, এবং আমার সাথে মন্ত্রপাঠ করে চলে, মোটেও যেন না থামায়। যজ্ঞের শেষ আহুতি প্রদানের সাথে সাথে তীব্র ভূমিকম্পে ঝাও বাংলোর ঠিক বাইরে মাটির মধ্যে বিশাল বড় সুগভীর ফাটল ধরল। বাইরের কালো জগৎ থেকে ভেসে এলো রক্ত জল করা এক তীব্র নারকীয় হুঙ্কার ধ্বনি। মনে হলো সেই পিশাচ যেন মরণ আর্তনাদ করতে শুরু করেছে। আমি আরো জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। সব মিলিয়ে সেই ঝাও বাংলোর অবস্থা হয়ে উঠল বড়ই শোচনীয়। বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় যেমন লণ্ডভণ্ড করে দেয় সমস্ত কিছু, ঠিক সেই রকমই এক অশুভ ঝড় যেন তোলপাড় করতে আরম্ভ করলো। এভাবে কিছু সময় চলার পর ধীরে ধীরে সবকিছু আবার পূর্বের মতন শান্ত হলো। আমি 2 হাত জড়ো করে ঈশ্বরের প্রতি প্রণাম জানিয়ে রমাকান্তের উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই হে রমাকান্ত, সমস্ত বিপদ একেবারে একেবারে কেটে গিয়েছে। এ বাংলো বাড়ির বাইরে যে বিশাল বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তের মধ্যে প্রবেশ করে পিশাচ চিরতরের জন্য একেবারে পৌঁছে গিয়েছে পাতালে। চিন্তা করো না, খানিকক্ষণের মধ্যেই এই গর্ত আপনা হতেই পুনরায় বন্ধ হয়ে যাবে। তুমি এবং তোমার সমস্ত পরিবার এখন সম্পূর্ণরূপে বিপদমুক্ত। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই, সে ভাষা সত্যি আমি খুঁজে পাচ্ছি না। অবশ্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতেও চাই না, শুধু এইটুকুই বলবো যে আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যা করলেন তা সচরাচর কেউই করে না। আপনার মতোই কিছু ভালো মানুষ পৃথিবীতে রয়েছে বলেই হয়তো এখনও এই পৃথিবীটা এত সুন্দর বাসযোগ্য আছে, তা না হলে কবেই রসাতলে তলিয়ে যেত। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই হে। ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে তোমরা বরং তাই ঈশ্বরকে দাও। তিনি সত্যিই মঙ্গলময়, তিনিই তোমাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি কেবল নিমিত্ত মাত্র। এবার তোমরা নিজ নিজ স্থান ছেড়ে উঠতে পারো এবং তোমাদের হাতের মধ্যে থাকা সমস্ত রক্ষা কবচ খুলে তা পুকুরের জলে বিসর্জন দিতে পারো, কারণ সেই রক্ষা কবচের কাজ ফুরিয়ে এসেছে। এরপর আর কি, তোমরা তো জানো যে কোনো স্থানে প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেখানে থাকি না একেবারেই। পরের দিন আমি বেরিয়ে এলাম ঝাও বাংলো ছেড়ে। তবে রমাকান্ত এবং তার স্ত্রী মধুবনী খুব করে চেয়েছিল যে আমি যেন তাদের বাসায় কয়েকটা দিন থাকি, কিন্তু তাতে আমি রাজি হই না একেবারেই। তাই তাদের চোরাচুরিতে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে আমি গরুর গাড়িতে উঠে বসলাম আমার গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। কিশোরী, ভালো লেগেছে তো কাহিনী? আমি এবং কিশোরী আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতন ঠাকুরমশাইয়ের বলা গল্প মন দিয়ে শুনছিলাম। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই যেন জাদু রয়েছে। তিনি এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনার বর্ণনা দেন যাতে আমাদের মনে হয় আমরা যেন চোখের সামনে সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি, চিত্রপটের মতন ফুটে ওঠা রঙিন ছবির মতন। ঠাকুরমশাইয়ের গল্পের আসরে যে ব্যক্তি একবার বসবে, গল্প শেষ হওয়া না পর্যন্ত সে যে কিছুতেই আর ওই স্থান ছেড়ে উঠে আসতে পারবে না, এই কথা খুব ভালো মতোই জানিয়ে কিশোরী ঠাকুরমশাইয়ের প্রশ্নের জবাবে অফুরন্ত অকৃত্রিম হাসি উপহার দিয়ে বলল, দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই, অপূর্ব। আপনার বলা প্রত্যেকটা কাহিনী আমাদের ভীষণ ভালো লাগে। চলো হে ভায়া কিশোরী, আজকের মতন গল্প যখন শেষ তাহলে আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি নাকি? এই সময় বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমেছে, এখন বেরিয়ে পড়াই মঙ্গল নাকি? হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে, আবার পরে অন্য কোনো দিন আসবো না হয়।
আচ্ছা, বেশ বেশ, এসো। তবে সাবধানে যেও, কিন্তু পথঘাটের অবস্থা মোটেই ভালো নয়। চারিদিকে একেবারে জল দাঁড়িয়ে গিয়েছে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার বাড়ির বাইরে মটলেনের রাস্তায়। তারপর দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে মনের সুখে ধূমপান করতে করতে এক হাঁটু জল ঠেলে ঠেলে এগোতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন রাতের ঘনঘটা চ্যানেলটিকে, এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারি।